হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। ফুলকপির বীজ কিন্তু রেডি হয়ে গেছে। তো প্রথমেই এই যে দেখতে পেলেন ফুলকপির বীজ কিভাবে রেডি হলো, কোথায় রেডি হলো, সে সব আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর আজকে তো বাপরে বাপরে যা রোদ উঠে গেছে, তো আস্তে আজকে অনেক দেরি হয়ে গেল ছাদে। তো এখন তো একেবারে ভাজা ভাজা হয়ে যাব রোদে। আর এসেই আগে প্রথমে গাছগুলোকে জল দেব, আর জল দেওয়ার জন্য নিয়ে এসেছি অন্তিমকে, কারণ ওর জন্যই আজকে আমার এত দেরি হয়ে গেছে। তো খানিকটা কাজের ভার তো ওকে নিতেই হবে। আর এই যে এই নবাবরা যখন কাজ করে তখন এদেরকে কলটা খুলে দিতে হয়, পাইপটা ধরিয়ে দিতে হয়, মানে সব গুছিয়ে হাতের কাছে করে দিতে হয়। আমাদের এরকম কে দেয় বলুন তো? নিজেদের কাজ নিজেদেরই আমাদের গুছিয়ে বাগিয়ে সব করতে হয়। তো যাই হোক, সে আমরা ওই কপাল নিয়েই জন্মেছি, সেটা আর কিছু করার নেই। তো দেখি ভগবানের কাছে বলে যদি আগামী জন্মটা মানুষ জন্ম করা যায়, আর সেটা যদি একটু পাল্টিয়ে দেওয়া যায়, মানে অন্তিম পলি হয়ে গেল আর পলি অন্তিম হয়ে গেল, তাহলে বেশ ভালোই হবে। তো যাই হোক, হাসি মজা অনেকই হলো। এবার এসেই প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটা খুলেছি, ওই যেটা বেঁধে রেখেছিলাম। মাঝে মাঝে খুললে মনে হয় একটুখানি প্রবলেম, কিন্তু উপায় নেই, যেগুলো এই যে গজায়নি সেগুলো খুলে তো একটু একটু করে দেখতে হচ্ছে। আর আজকে কিন্তু গজিয়ে গেছে একটা, দেখতে পেলাম আজকে গজিয়েছে হচ্ছে উচ্ছের বীজ। তো উচ্ছেরও একটা চারা তাহলে আমি পেয়ে যাব। এবার এটাকে বসাবো কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না, সবই বসানো রয়েছে। তো এটাকে আমি এই যে ছোট্ট একটা টব নিয়ে নিয়েছি, টবের মধ্যেই বসিয়ে দেবো, তাহলে চারাটা একটু বড় হলে তারপরে ওখান থেকে তুলে আমি রিপোর্ট করে দেব। তো আজকেও ভিডিওর মধ্যে টুকিটাকি অনেক জিনিসই আছে। তো চলুন, শুরু তো করেই দিয়েছি, আস্তে আস্তে আমরা এগোই, কতদূর কি করা যায় দেখা যাক। এই যে আমার বাগানের যে চারাগুলো পেয়েছিলাম, এগুলো কিন্তু সেই পিটুনিয়া, বেশ ভালোই ফুটছে এখন শেষবেলাতে এসে। আর এটার কালার এত রোদে না রাখলে হয়তো একটু ভালোই থাকতো, যেগুলো প্রথম প্রথম বেরোচ্ছে সেগুলো কিন্তু কালার ভালোই, এইগুলো একটু ফেড ফেড হয়ে যাচ্ছে। তবে সেই শীতের মতো কালার তো আর এখন পাওয়া যাবে না। আজকে তো অন্তিম ঘরেই আছে, দেখি পারলে একবার আমি কিছু বীজ আনতে যাব, যেগুলো আমার কাছে নেই। এই যে এই জায়গাটায় একদম ফাঁকা রয়েছে, এখানটা কিছু তাড়াতাড়ি বপন করে দিতে হবে। অলরেডি কয়েকদিন আগেই ফাঁকা করে দিয়েছি, কিন্তু যে বীজ বসাবো নেই বলে বসাতে পারছি না। আর এই বীজগুলো কি রেডি হচ্ছে? সবে এই যে পাকতে শুরু করেছে, আর কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। তো চলুন এবারে দেখে নেই ফুলকপির বীজ কোথায় রেডি হলো, যেটা আজকে আপনারা থাম্বনেলে দেখেছেন। আর অপূর্ব সুন্দর বীজ হয়েছে, দেখি তো আমার মন একেবারে ভরে গেছে। আর ব্রোকলিরও এদিকে এখন পর্যন্ত বীজগুলো দেখতে পাচ্ছি না, রেখেছি তো দেখা যাক এটা কি হয়। তাহলে ফুলকপির বীজ তো আমরা খুব ভালোভাবেই রাখতে পারি। আমার এই গাছটাতেও আমি এখন আশা করছি খুব ভালো ফুলকপির বীজ রেডি হবে। তো যে গাছটা এখন আপনাদের দেখাবো, যেটাই ভর্তি হয়ে বীজ হয়েছে, সেই গাছটা কিন্তু এই রকমই হয়েছিল। আর এখানেও দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে। তো এটাকে আমাকে নেট দিয়ে আরও সুন্দর করে ঘিরে রাখতে হবে। তো চলুন আগে ওটা কোথায় রেডি হয়েছে সেটা দেখে নিই। তো কালকে এই যে আমি চিড়ের পোলাও আপনাদের দেখিয়েছিলাম, আর বললাম তখন যে চিড়ের পোলাও একটু দেব। তো চলে গেছিলাম দিদি ভাইদের বাড়িতে, আর গিয়ে দেখি ফুলকপির যে বীজ হয়েছে। আপনাদের এর আগেও আমি বলেছি যে দিদি ভাইয়ের ওখানে একটা গাছ রেডি হচ্ছে, একটা না দুটো গাছ। তো দুটো ফুলকপি হয়েছিল, দিদিভাই তো খাইনি, সেগুলো বীজ হয়ে গেছে। আর এত সুন্দর বীজ হচ্ছে, একেবারে পুষ্ট পুষ্ট দানা হয়ে এটা সুন্দর বীজ কিন্তু এখান থেকে রেডি হবে।
তো এইভাবে তো ওখানে আমি ছেড়ে আসতে পারবো না, এটা আমাকে বাড়ি থেকে নেট নিয়ে গিয়ে ভালো করে ঢাকাঢুকি দিয়ে রেখে আসতে হবে। তা না হলে কখন এসে যে হনুমানে খেয়ে যাবে, দিদিভাই যদি দেখতে না পাই তাহলে আর বীজগুলো পাবো না। তো আমার কাছে যদি নাও হয় বীজ, তাহলে ফুলকপির বীজ যে রেডি হচ্ছে মানে পাচ্ছি, এটা একদম শিওর হয়ে গেছে। তাহলে এবারে আপনাদের কারোর বাগানে যদি এখনও ফুলকপি থেকে থাকে, একটা করে অন্তত রেখে দিন, তাহলে বীজ হবে, সামনের বছর প্রচুর পরিমাণে করতে পারবেন। আর এই বাগানটা দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কত পাতা আমি কুড়াতাম, সুন্দর ফুলের মধ্যে শুধু পাতা পড়তো। সারাদিন আমি পাতা কুড়াতে থাকতাম। আসলে এই বাগানটার ওপরেই রয়েছে একটা বিশাল বড় শাল গাছ, আর ওখান থেকেই শুকনো পাতাগুলো পড়ে। তো এই যে শীতের আগে আগে মানে ঠিক সময়ে ফুলকপির বীজ চারা আমরা কিন্তু পাই না, বীজটাও অতটা অ্যাভেলেবেল নয়, পাওয়া যায় না। এবারে আমাকে নার্সারির দাদা দিয়েছিল, তাই আমি পেয়েছিলাম। তো আমরা যদি বাগানে এটা তৈরি করতে পারি, তাহলে দেখবেন ফুলকপিটা আমরা এত তাড়াতাড়ি পাবো, যখন দুর্গাপুজো হয় ওই সময় মোটামুটি ফুলকপি রেডি হয়ে যায় বাগানেই। তো প্রত্যেকবারে আমি ভাইফোঁটার সময় কিন্তু পেয়ে যাই। তো ওটাতে যদি অত সুন্দর বীজ রেডি হয়ে থাকে, তাহলে এটাতে তো আশা করাই যেতে পারে। আর দেখে তো একেবারে খুশিতে আমার মন ভরে গেছে। এবার আমাদের দেখার পালা যে ওই বীজে ফুলকপি আদৌ হয় কিনা। আর যা, এখানে একটা ছোট্ট ফুলকপি থেকে এই যে বীজ বেরিয়েছিল, আপনাদের দেখিয়েওছিলাম, এই দেখুন বীজ হতে শুরুও করেছিল। কিন্তু এই টমেটো গাছের চাপা পড়ে কবে যে মরে গেছে আমি খেয়ালই করিনি। একদম একটু কেয়ার করে রাখলেই এখানেও কিছুটা বীজ হয়তো হতো। আর এদিকে আমি রেখেছি হলুদ ফুলকপি, আর হলুদ ফুলকপির এই যে ফুল ফুটতে শুরু করেছে, একটু একটু এই যে কুঁড়ি বেরোতে শুরু করেছে, এইগুলো থেকে কিন্তু আর হবে না। কারণ এই যে যেগুলো ফুটে যাবার ফুল এই যে এরকম হয়ে যায় সেগুলো। আর হলুদ ফুলকপি তো অতটা অ্যাভেলেবেল নয়ও, এটা যদি চারা করে নেওয়া যায় তাহলেই বুঝুন কি ভালো হবে। তো ফুলকপির চারা যদি বাগানে রেডি করতে পারি, আর সেটাতে যদি ফুলকপি হয়, তাহলে প্রত্যেক বছর সেইভাবেই ভেবেচিন্তে লাগানো হবে যে যেখানে থাকলে একদম নিরাপদে রাখা যাবে। মানে দুটো কপি যদি দুটো গ্রো ব্যাগে করা যায়, এই যে আমাদের যেমন হনুমানের উৎপাত আছে, এই যে বীজ হবার পরেও কিন্তু নষ্ট করতে পারে, তো সেরকমভাবে যদি নষ্ট যাতে না করে একটু সরিয়ে রাখা যায়, ঢেকে রাখা যায়, সেই রকমভাবেই তাহলে চিন্তা করেই বীজটা বানাতে হবে। কারি পাতাটা রিপোর্ট করার সাথে সাথে সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। এদিকে কুমড়ো গাছটা লেগে গেছে, আর এটা যা বড় পাত্রে দিয়েছি তাতে তো অনেকই বড় হবে, কিন্তু এটাতে কুমড়ো হবে কিনা জানি না। এটা আমাদের যে সবজিওয়ালা ভাই আসে ওখান থেকে বীজ নিয়ে বানিয়েছিল আমাদের সামনের এক দিদি, ওখান থেকে আবার একটা চারা আমি এনেছি। তো ওগুলোতে কুমড়ো আদৌ হবে কি না জানি না। এদিকে এই জুকিনিটা থেকে আরেকটা জুকিনি মনে হচ্ছে যেন পাওয়া গেলেও যেতে পারে। এই যেটা বড় হচ্ছে, আর এই পাতাগুলোকে কেটে দেব। আমি এখানে কোনো কিছুই তো দিচ্ছি না, জল দিলে তখন একটু ধুয়ে দিই, দুদিন না ধুয়ে দিলে এই দেখুন আবার পুরো পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে হলুদ জুকিনিটা চিড়ের পোলাও, তারপর সুজির এই যে উপমা, এগুলোতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। বুঝুন ঠেলা, অন্তিম গেছে মাছ কিনতে, আর দেখে বুঝতে পারছে না ওটা দেশি কই না বিদেশি কই। মোবাইলে কি আর বোঝা যায়। তো বললাম কেটে কুটে নিয়ে এসো, যদি ওটা দেশি না হয় আবার ফেরত দিয়ে আসবো। তো দেশি কই কি করে চিনবেন, চলুন একটুখানি আপনাদেরকে শেয়ার করে দিই। এটা কিন্তু অনেকেরই প্রবলেম, এই যে দেশি কই আর এই যে চাষের কই অনেকেই চিনতে পারেন না। না,
দেশি নিয়ে এসছে। যাই হোক, আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম, যদি ওই যে এখন যে কইগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খেতে খুব বাজে, মানে আনলে তো শেষই হবে না। তো এগুলো দেশি, আর দেশি কই চিনবেন দেখবেন এই যে এই জায়গাটা একদম হলুদ থাকে, এই দেখুন একেবারেই যে এই রকম হলুদ থাকে। আর সামনের বাড়ির দাদা বলল, এটা আমি দেখিনি কখনো, এখানে আর এই যে দুপাশে দুটো স্পট থাকে, তো ওইটা হচ্ছে বাইরের কই। এমনি যে চাষের এখন কই ওগুলো কিন্তু খেতে একদম ভালো না। তো আপনারা এই যে কই মাছ কেনার সময় দেখবেন এই জায়গাটা একদম এই যে এরকম হলুদ থাকবে, দেখে কিনবেন। আর অনেকে তো চেনেনি, কইটা দেখলেও কিন্তু বোঝা যায়, ওগুলোর মাথাটাও বেশ মোটা থাকে, গাটা একদম মিচমিচে কালো থাকে। তারপরেও দেশিটা কিন্তু অনেক বেশি চনমনে থাকে। তো রেসিপি কেউ জানতে চাইলে বলবেন, যখন রান্না করব শেয়ার করব। চলুন এবার আবার বাগানে যাই। এদিকে মিলিবাগে গাছটার যা অবস্থা করেছিল, সে তো একদম মরেই যেত গাছটা। তো কয়েকদিন এই যে জল দিয়ে দেখুন ধোয়ার কারণে গাছটা দেখছি একটু চেহারা নিতে শুরু করছে, এখনও পুরোপুরি যায়নি, 2-4টে দেখতে পাচ্ছি। আর বেগুনগুলোরও কিন্তু গ্রোথ হচ্ছে, মানে বেগুনগুলো খুব ভালোভাবেই বাড়ছে। যেটা এই যে প্রচুর মিলিবাগ ধরে গেলে কিন্তু বেগুনগুলোর আর গ্রোথ হয় না, ভালো করে বাড়তেই পারে না। এই বেগুনটা এখানে নষ্ট হয়ে গেছে। এই পাতাটা দেখুন নিচের দিকে রয়েছে, আর কিভাবে জড়িয়ে রয়েছে মিলিবাগ। এখনই ধুয়ে দিই। ভেবেছিলাম এই বেডটা এবারে ভেঙে ফেলবো। এই যেখানে আমি যে বিট বানিয়েছিলাম, তো আর যে কটা চারা রয়েছে তেমন আর জায়গাও নেই বসানোর, তো ভাবলাম এখানেই বসিয়ে দিই। উরি বাপরে বাপরে, যা রোদ উঠেছে! এই যে এলো রোদের দিন, আর এখন যত রোদের দিন আসছে আমার মনে হচ্ছে ছাদে আসতে আরও বেশি দেরি হচ্ছে। এই একই সাথের চারা, এই দেখুন এখানে প্লাস্টিকে দিয়েছিলাম, সেগুলোতে বিট হয়েও গেছে, আর ওগুলো আমি এখনও বসাতেই পারলাম না। এরকম যদি প্লাস্টিকেও বসিয়ে রাখতাম তাহলেও কিন্তু বিটটা রেডি হয়ে যেত। আর বিটটা তো এখন কি সুন্দর করে খাওয়া যাচ্ছে, আপনাদের অনেকবারই দেখালাম। আপনারাও এরকম সকালের টিফিনে খেতে পারেন, তরকারিতে দিয়ে খেতে পারেন, অনেক কিছুতেই খাওয়া যায় বিট। একটা উপকারী সবজি, আমাদের খেতে হবে, সেটা যে কোনো উপায়ে খেলেই হলো। আর বিটটা আসলে খুব অল্প কেয়ারে খুব ভালো হয়। আর ছাদ বাগানে আমাদের সেই সব সবজির দিকেই এই যে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেগুলো অল্প কেয়ারে ভালো হয়, মানে মার যায় না। বিকেলবেলায় বসালে ভালো হতো, যা রোদ উঠে গেছে। তবে বড় বেডে যেগুলো বসিয়েছিলাম খুব ভালো হয়েছিল, এইখানে অতটাও বড় হয়নি। এগুলো কেমন হবে জানি না, বসিয়ে তো রাখি। তো সবজি এত করছি, সেই সবজি রান্না করার জন্যে কিছুটা মশলা যদি বেশ ভালো কোয়ালিটির মশলা আমরা চাই, ঘরে তো তৈরি করে নিতেই পারি। চলুন দেখি। তো এই দেখুন, এখানে যেমন আমি হাতে একটু সময় ছিল সেদিন, তো মশলা করে নিয়েছিলাম বিভিন্ন রকমের। গুঁড়ো মশলাতে যে কতটা ভেজাল থাকে তা তো আমরা অনেকেই জানি। তো দেখলাম সকাল সকাল এই যে আপনাদের সাথে ভিডিওটা হয়ে গেল, একটুখানি সময় রয়েছে হাতে, আজকে তাহলে মশলাটা বানিয়ে ফেলি। একবার বানিয়ে ফেললে বেশ অনেক দিন যাবে। একেতেই তো এগুলো তৈরি করা হয় জমিতে, নিশ্চয়ই কীটনাশক সেখানে দেওয়াই থাকে, তার মধ্যে যদি আবার ভেজাল গুঁড়োর সাথেও থাকে তাহলেই কতটা ভেজাল খাচ্ছি ভাবুন। আর এদিকে তো আমার গাছের হলুদ, এটা একেবারে অর্গ্যানিক। তো এটাও এই যে কেটে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, বেটে রেখে দেব। বেশ কয়েকদিন এই যে বাটা হচ্ছে না, আর আমি গুঁড়ো হলুদই খেয়ে যাচ্ছি। আর এই যে খানিকটা রয়েছে, বেশ কিছুদিন যাবে। ফ্রিজে এরকম কাঁচা হলুদ রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে ভালো। তো ভাজা মশলার জন্য আমি একটু ধনিয়া, জিরে আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। অনেক সময় যে মাছের ঝোলে ভাজা মশলা দিলে ভালো লাগে।
তারপরে এখানে নিয়েছি কাঁচা মশলাই করব, কিন্তু গরম কড়াইয়ে একটুখানি রেখে একটু মুচমুচে করে নেবেন, তাহলে গুঁড়োটা খুব সুন্দর হবে। তো চলুন আমি এখন এই মশলাগুলোকে গুঁড়ো করে ফেলি। কি সুন্দর, একেবারে মিহি, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। তো এত সুন্দর পিওর গুঁড়ো যদি আমি বাড়িতেই যে একটু সময় ব্যয় করে নিতে পারি, তাহলে আর বাজারের কেনা গুঁড়ো কেন খাই। খুব সুন্দর গুঁড়ো হয়েছে, একদম কিন্তু কোনো দানা নেই। ব্যাস, একদম রেডি হয়ে গেল আমার 3টে মশলা। এখন বেশ কিছুদিনের জন্য হয়ে গেল হলুদ, বাবারে লঙ্কা ঝাঁজ উঠছে এখান থেকে, আর এটা হয়ে গেল ভাজা মশলা, আর এই দেখুন কাঁচা মশলা, দুটোর কালারই আলাদা হয়েছে। ব্যাস, একদম কমপ্লিট। না, চলুন এবারে নিচে যেতেই হবে, খুব রোদ উঠে গেছে। আর এখানে ব্রোকলি একটা ভেঙে নেওয়ার পর আবার কি সুন্দর হয়ে হচ্ছে চারদিক থেকে। এই হচ্ছে ব্রোকলির একটা ভীষণ সুবিধা, একটা ভেতর থেকে ভেঙে নেওয়ার পর প্রচুর আবার এই যে চারদিকে হতে থাকে। না, আমি আজকে আর থাকবো না, এখন কিন্তু আমি চলেই যাব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।